আজ ৮ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের ১ বছর পূর্ণ হলো এবং এই ১ বছরে অন্তর্বর্তীকালীন সরকারের যে সফলতা দেখানো দরকার ছিল এবং অন্তর্বর্তীকালীন সরকারের থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের থেকে মানুষ যা প্রত্যাশা করেছিল এবং তাকে যে প্রত্যাশার জন্য বাংলাদেশে এনে উপদেষ্টা করা হয়েছিল, সেটি কিন্তু কোনোটাই তিনি করতে পারেননি। সকল ক্ষেত্রেই তিনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে মানুষের যে জানমালের নিরাপত্তা এবং বাংলাদেশের সকল স্তরে, সকল সেক্টরে মানুষ যে পরিবর্তনের আশা দেখেছিলেন, দুর্নীতি, ঘুষ, লেনদেন সবকিছু মিলিয়ে এগুলোর বিরুদ্ধে তিনি সোচ্চার থাকবেন এবং এগুলোর বিরুদ্ধে তিনি এমন একটি পরিবেশ তৈরি করবেন এবং সংস্কার করবেন, যাতে করে বাংলাদেশের পরবর্তী প্রজন্ম দেখতে পারে একটি নূতন বাংলাদেশের। যে নূতন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল জুলাই অভ্যুত্থানের পর মানুষ, সেটি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে যে দায়িত্বটা দেওয়া হয়েছিল এবং তার উপদেষ্টা পরিষদকে, সেটি কিন্তু তারা করতে ব্যর্থ হয়েছে এবং তাদের সফলতা বলতে গেলে খুবই নগণ্য এবং সামান্য। এবং সাধারণ মানুষ যদিও তার পক্ষে ছিলেন এবং রাজনৈতিক দলগুলো যদিও প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক তাদের সাথে ছিল, রাজনৈতিক দলগুলো মুখে এক কথা বললেও তাদের যে রাজনৈতিক চিরাচরিত প্রথা, তাদের একটি নির্বাচন লাগবে, নির্বাচিত সরকার আসবে, তাদের সংস্কার এবং এতগুলো মানুষ শহীদ হয়েছেন, যারা শহীদ হয়েছেন তাদের কিন্তু সেই মূল্যায়নটা করা হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষ যে প্রত্যাশা ছিল যে মিনিমাম যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের আহতদের চিকিৎসা এবং শহীদদের পরিবারের সুরক্ষা দেওয়া, সব ক্ষেত্রেই কিন্তু সরকার ব্যর্থ হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কোনো কাজ বা তাদের কোনো সহযোগিতা করেনি। তার জন্য ডক্টর ইউনূসকে যে কঠোর হওয়া দরকার ছিল সেটি কিন্তু তিনি করতে পারেনি। যেমন মইনু ফখরুদ্দিন আমলে মানুষ তাদের শাসনাবস্থা দেখেছেন ২ বছর বা ২.৫ বছর, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের ১ বছর শাসন ব্যবস্থার মধ্যে সেই ধরনের কোনো প্রতিফলন ঘটেনি। সে কারণেই কিন্তু মানুষ তাদেরকে ব্যর্থ বলছে এবং বাংলাদেশের ঢাকাতে যে পরিমাণ আন্দোলন হয়েছে সারা বাংলাদেশে হয়েছে, মব জাস্টিস হয়েছে বিভিন্ন জায়গাতে এবং আওয়ামী লীগের যারা ছিলেন তারা এই সরকারের আমলেই পালিয়ে গিয়েছেন ভারতে বিভিন্ন দেশে এবং এই সরকারের সময়ও কিন্তু অনেক টাকা পাচার হয়েছিল এবং তিনি তার যে সুযোগ সুবিধা, তার মামলা থেকে শুরু করে তিনি টেলিকমের লাইসেন্স এবং তিনি বিশ্ববিদ্যালয় বিভিন্নভাবে তিনি কিন্তু তার কাজগুলোই করেছেন এবং জনগণের জন্য যেটি করা দরকার ছিল, জুলাই যোদ্ধাদের জন্য যেটি করা দরকার ছিল সেটি করতে কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন এবং সেগুলো তিনি কেন করেননি সেটি নিয়ে কিন্তু এখন মানুষ নানা প্রশ্ন করছেন যে উনাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছিল তিনি যদি না পারতেন তাহলে এটা ছেড়ে দিতেন। কিন্তু আমরা দেখলাম যে কোনো উপদেষ্টা পরিষদ থেকে যখন বলা হয় যে আমাদেরকে সহযোগিতা করছে না, তখন কিন্তু তাদের উচিত ছিল তাদের সেখান থেকে সরে যাবে এবং তাদের জায়গায় অন্যজনকে কোনো উপদেষ্টা কিন্তু পদত্যাগ করেনি। আমরা বা সবাই যেটা চেয়েছিল যে জুলাই অভ্যুত্থানের পরে যে ব্যর্থ হবে সে স্বেচ্ছায় পদত্যাগ করবেন, তার জায়গায় আরেকজন স্থলাভিষিক্ত হবেন এবং সে তার কাজটি করার চেষ্টা করবেন। কিন্তু সেটি কোনোটাই হয়নি, কোনো উপদেষ্টা পদত্যাগও করেনি এবং তারা যে ব্যর্থ সেটিও কিন্তু তারা স্বীকার করছেন না। এই যে অভ্যুত্থানের পর মানুষের যে চাওয়া পাওয়া সেটি যে তারা করতে পারলেন না এবং আমরা দেখেছি আসিফ নজরুল স্যার তিনিও কিন্তু একটি আইন উপদেষ্টা হয়ে কিন্তু আইনের যে ব্যত্যয় সেটি কিন্তু করতে পারেনি এবং কোনো ক্ষেত্রে দেখতে আওয়ামী লীগের বা আগের যে মামলাগুলো সাজা হয়েছে তারা জামিনে বেরিয়ে যাচ্ছেন। এই যে বিচারহীনতার সংস্থা বাংলাদেশে চলে আসছে সেটি কিন্তু বিদ্যমান রয়েছেন এবং ডক্টর ইউনূসকে এখন যেটি করতে হবে, যে সংস্কারের কথা ছাত্ররা তুলেছিল সেটি কিন্তু তিনি তেমন কোনো দৃশ্যমান দেখাতে পারেননি এবং সামনে তার যে সময় রয়েছেন তিনি ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছেন, সেই নির্বাচন দিলে নির্বাচনের আগ পর্যন্ত তিনি কি করতে পারেন, যেহেতু তিনি ১ বছরে তেমন কোনো পারফরম্যান্স করতে পারেনি এবং তার উপদেষ্টা পরিষদ সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন, এটি কিন্তু মানুষ বিশ্বাস করে। তার থেকে যে আশা বা প্রত্যাশা ছিল সেটি কিন্তু কোনোটাই হয়নি। তো জুলাই যারা আন্দোলন করেছেন তাদের জন্য যে সনদ করা থেকে শুরু করে সেটি হয়তো খসড়া হয়েছেন, এখনো পুরোপুরি হয়নি এবং রাজনৈতিক দলগুলো নানা মতামত দেখা দিয়েছেন এবং সেখানে অনেক কিছুর অনুপস্থিতি দেখা দিয়েছেন এবং সেগুলো নিয়ে তারা কথা বলছেন এবং রাজনৈতিক দলগুলোর যে টার্গেট একটি নির্বাচনের পর যারা ক্ষমতায় আসবেন তারা হয়তো ওই সংস্কারগুলো সম্পূর্ণ করবেন। আর যেটি করা দরকার ছিল তার প্রত্যেকটি সেক্টরে সফলতা, দুর্নীতি দমন কমিশন থেকে সব ক্ষেত্রে কিন্তু তাকে সফলতা দেখানো উচিত ছিল। বিশেষ করে পুলিশের ভিতরে বেশি সংস্কার আনা দরকার ছিল কিন্তু তিনি কোনোটাই করতে পারেনি এবং একটি প্রপার তদন্ত করা সেটি কিন্তু ধীর গতিতে কচ্ছপের গতিতে চলছে। এই যে একটি অবস্থা সরকারের নাজুক অবস্থা, পুলিশ প্রশাসন ঠিকভাবে যে কাজ করছে কিন্তু তার কোনো অবদান আমরা দেখতে পাচ্ছি না। তার যে
তাকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, তাকে যে পাওয়ার দেওয়া হয়েছে সেটি কিন্তু তিনি প্রয়োগ করছেন না এবং ক্ষমতার অপব্যবহার না করে যেটি করা উচিত ছিল মানুষের নিরাপত্তার স্বার্থে তার যতটুকু বল প্রয়োগ করা দরকার ছিল সেতটুকু তিনি করতে পারতেন, কিন্তু সেটাও তিনি করেননি। তিনি কোনো কিছুতেই যেন জনগণের কর্ণপাত করছেন না এবং রাজনৈতিক দলগুলোকে নিয়ে ডেকে তিনি সেমিনার করেন বা তাদের সাথে কথা বলেন, গল্প করেন, এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু জনগণের যে ভোগান্তি সেটি কিন্তু লক্ষণীয় এবং সেটি কিন্তু আগের থেকে আরও বেড়েছে এবং বিভিন্ন জায়গায় চাঁদাবাজি থেকে শুরু করে টেন্ডারবাজি সব কিছুই কিন্তু আগের মতোই চলছে। শুধু একজনের জায়গায় আরেকজন পরিবর্তন হয়েছে এমন একটি কথা ছড়িয়ে পড়েছে বা এমনটি কিন্তু সারা বাংলাদেশের চিত্র হয়ে উঠেছে এবং নির্বাচন আসলে সামনে কি হয় সেটি আসলে বলা মুশকিল। একটি ভালো নির্বাচনের যে প্রত্যাশা মানুষের সেটি তিনি করতে পারবেন কিনা, সেখানে বাধাগ্রস্ত হবেন কিনা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যেভাবে কাদা ছোড়াছুড়ি হচ্ছে সেক্ষেত্রে তাদের যে ঐক্য ছিল জুলাই আন্দোলনের সময় বা জুলাই পরবর্তী সময়ে যে তাদের একটি ঐক্য ছিল সেটি কিন্তু বিনষ্টের পথে এবং তারা যার যার পথে যার যার মত আদর্শ নিয়ে তারা কিন্তু এখন রাজনীতি করতে চাচ্ছেন, কিন্তু কেউ কারো কথা শুনছেন না, কেউ কাউকে ছেড়ে কথা বলছেন না, কাদা ছোড়াছুড়ি সেটি কিন্তু বিদ্যমান রয়েছে। এই বিদ্যমান অবকাঠামো এবং বর্তমান যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তাদের যে ভঙ্গুর অবস্থা সারা বাংলাদেশে, সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে তিনি নির্বাচন করবেন সেটি আসলে কতটা সফলভাবে করতে পারবেন সারা বাংলাদেশে সেটি নিয়েও মানুষের মনে চিন্তা রয়েছে। মানুষ যদি সুষ্ঠু পরিবেশ না হয় সেক্ষেত্রে আগে যে ১৫ বছর যে ভয়ভীতির একটি রাজত্ব ছিল সেটি যদি হয় তাহলে তারা ভোট কেন্দ্রে যাবে কিনা সাধারণ মানুষ এবং তাদের নিরাপত্তা ঝুঁকি থাকলে অবশ্যই যাবেন না এবং গত ১৫ বছরে একজনের ভোট দিয়ে আরেকজন দিয়ে দিয়েছেন সেক্ষেত্রে সে কারণেই কিন্তু তাদেরকে ভোট কেন্দ্রে যাওয়া হয়নি। এখন বর্তমানে এই সরকার কি করেন সেটি নিয়ে কিন্তু আমরা দেখার অপেক্ষা রয়েছেন এবং তিনি কি ধরনের ইলেকশন করেন এবং ইলেকশন নিয়েও কিন্তু তারা রাজনীতিবিদদের মধ্যে নানা আলোচনা সমালোচনা শোনা যাচ্ছে যে এটি ষড়যন্ত্র হতে পারে। নির্বাচনের আগে বিভিন্ন মহল ষড়যন্ত্র করতে পারে। সেখানেও তাদেরকে সজাগ থাকার জন্য আহ্বান করা হচ্ছে এবং অন্যান্য ছোট দল ছিল তারা পিয়ার পদ্ধতি নিয়েও আলোচনা চলছিল এবং এর মধ্যে লেভেল ফিল্ড লেভেল ফিল্ড নিয়েও তাদের মধ্যে আলোচনা চলছে এবং তারা দাবি করছেন যে ছোট যারা দল রয়েছে তাদের নির্বাচনের যে পরিবেশ সেটি আসলে সরকার কতটুকু করতে পারবেন, নির্বাচনের ফিল্ড। তো সবকিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস ১ বছরে যেটি করেছেন